উপস্থিত মঞ্চে উপবিষ্ট জনাব পীরজাদা হুজুর এবং অন্যান্য উলামা হযরত, বিভিন্ন মসজিদের ইমাম এবং সামনে আমার বসে থাকা সংগ্রামী বন্ধু এবং বিশেষ করে আনসার ভাই আছেন, এবং আমি আফতাব ভাইকে দেখছি না, যে এই প্রতিবাদ সভাটা আয়োজন করার জন্য অগ্রণী ভূমিকায় এগিয়ে এসেছিলেন। আমি একটু তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করব। প্রশাসনের বন্ধুরা এবং মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে সকলকেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানাই। আমরা আজকে উপস্থিত হয়েছি বিগত প্রায় কম বেশি 1 মাস যাবত বা তারও আগে থেকে বিষয় নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষে কম বেশি 30-35 কোটি মুসলমান, তার মধ্যে অর্ধেক আমরা ছিলাম যে ওয়াকফ কি আমরা হয়তো জানতাম না। আলেম উলামারা এবং যারা ইসলামের বিভিন্ন পুস্তক বই যারা ঘাটাঘাটি করতেন বা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতেন, তারা হয়তো ওয়াকফ বিষয়ে সচেতন ছিলেন। আপামর জনসাধারণ জনমুসলিমরা এই ওয়াকফ সম্পর্কে তাদের কোনো জ্ঞান গম্য ছিল না। যাই হোক, নরেন্দ্র মোদী সরকার এবং ভারতবর্ষের আমাদের ভাবতে অবাক লাগে, আমাদের কষ্ট হয় যে একজন খুনি এবং একজন যার হাতে এখনো মানুষকে খুন করার রক্ত লেগে আছে। 2002 সালে গোধরাকাণ্ড, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী পরিকল্পনা করে 3000 মুসলমানকে তারা খুন করেছে এবং তার সহকর্মী জেল খাটা অমিত শাহ। আমাদের দুর্ভাগ্য ভারতবাসী হিসাবে, শুধু মুসলমানদের না, ভারতবর্ষের 140 কোটি মানুষের দুর্ভাগ্য একজন জেল খাটা আসামি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে দেখলাম সুন্দর ড্রেস পরে, উত্তরীয় পরে, লজ্জা লাগে, তিনি ওই পহেলগাঁও পৌঁছেছেন। আমি প্রথমে সংবেদনা জানাই যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছে। এই জঙ্গি হামলায় কম বেশি আমাদের ভারতীয় কম বেশি 30 জন মতন আমাদের ভারতীয় প্রাণ বলিদান করেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের পরিবারের প্রতি গভীর সম্বেদনা জানাই এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন দেন, এই বলাটা আমি প্রার্থনা করি। দিকে মনে হচ্ছে যেন ওই টাকলা অমিত শাহ মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি যাচ্ছে, পরিকল্পিত। আর আমাদের দেশের মিডিয়া যেই কাশ্মীরে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গি হামলায় খবর যে নিউজ চ্যানেল আসলে নিউজ করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে জঙ্গিরা মুসলমান আর যারা প্রাণ হারিয়েছে তারা হিন্দু শুরু করে দিল। কোনো কাজ নেই তাদের। আরে সে তার সর্বপ্রথম পরিচয় হলো সে একজন ভারতীয় নাগরিক। আমরা দেখছিলাম যে সৈয়দ আদিল বলে একজন, তিনিও পর্যটক ছিলেন পহেলগাঁওয়ে। তিনি ওই জঙ্গির কাছ থেকে তার রিভলভার, তারপর তার পিস্তলটা ছিনিয়ে নিতে গিয়ে তিনি সেও শহীদ হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে কোন ভারতবর্ষের মধ্যে আছি, যে ভারতবর্ষে এখনো পর্যন্ত মুসলিমরা মসজিদে নামাজ পড়ে, অনেক হিন্দু ভাই, অনেক হিন্দু মারা তারা মগরিবের সময়, আসরের সময়, ঈশার নামাজের পরে মসজিদের পাশে এখনো অনেক মা বোনেরা আছে, তারা
লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, একটু ইমাম সাহেবের কাছ থেকে বা ওয়াজিনের কাছ থেকে একটু ফুল নেবে বলে একটু পানি পরে নেব। আর ভারতবর্ষটাকে এমন ভাবে ভাগ করা হচ্ছে যে সেই ভারতবর্ষের মধ্যে আমাদের একটা হিন্দু ভাইয়ের পাশে গিয়ে বসে চা খেতে দেন একটা মনের ভিতরে কিন্তু কিন্তু মনে হচ্ছে। আজ থেকে প্রায় 11 বছর আগে 2014 সালে যখন এই খনি সরকার যখন আসলো, আসার পর থেকে ভারতবর্ষের জনগণকে কিভাবে ক্ষতি করা যায়, ভারতবর্ষের সম্পত্তি কিভাবে লুট করা যায়, ভারতবর্ষের অর্থ কিভাবে বিদেশে পাচার করা যায়, ভারতবর্ষের মানুষকে সবসময় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এভাবে ব্যতিব্যস্ত করে রাখা যায়। পরিকল্পনা নেই, প্ল্যানিং নেই, উন্নয়ন নেই, ডেভেলপ নেই, স্বাস্থ্য শিক্ষা বাস্তব এসব কিচ্ছু নেই। শুধু কিভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় সেই পরিকল্পনা নিয়ে ওই টাকলা অবস্থা সারাক্ষণ করে আছে। ওর ব্রেন দেখুন এটাই ঘুরতে থাকে, কিভাবে মানুষকে এই উন্নয়ন ডেভেলপ এই চিন্তা ভাবনা থেকে অন্যদিকে সরিয়ে রাখা যায়। ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহৎ সম্পত্তি হলো কারো বলতো প্রাতিষ্ঠানিক ভাবে মানে সরকারি ভাবে সব থেকে বৃহৎ সম্পত্তি হলো সেনাবাহিনী। আজ যে আমরা ব্রিগেডে আমাদের যে 26 এপ্রিল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে, এক তো আমাদের সরকার আমাদের বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালাচ্ছে যে ওই 26 এপ্রিলের সভাকে কিভাবে বানচাল করা যায়। আমাদের মধ্যে কিছু মুনাফিক, কিছু আলেম, কিছু জ্ঞানী, কিছু মানে ইসলামের শত্রু, তারা চেষ্টা চালাচ্ছে কিভাবে 26 ব্রিগেড সমাবেশকে কিভাবে বানচাল করা হয়। এই ব্রিগেডের ময়দান এটা হলো কিন্তু সেনাবাহিনীর হাতে, কিন্তু আমাদের রাজ্যের কন্ট্রোলে থাকে। এখনো পর্যন্ত আপডেট হলো যে ব্রিগেডের সরকার এখনো পারমিশন দেয়নি। বাধ্য হয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা হাইকোর্টে গিয়েছে, আজকের হিয়ারিং হয়েছে এবং কালকেরও দুপুরে হিয়ারিং হবে। হিয়ারিং হলে যদি হাইকোর্ট রায় দেয়, যদি রায় আমাদের বিপক্ষে হয় তাহলে হয়তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে যেতে পারে। আমরা আল্লাহ দরবারে আশা করবো, চাইবো যে আল্লাহর জন্য আমাদের এই হাইকোর্টে আমাদেরকে যেন বিজয় করে। ইনশাআল্লাহ তো নাকি ব্রিগেডের সমাবেশে যাবেন তো নাকি? ইচ্ছা আছে তো নাকি? আমরা এতটুকু করতে পারবো তো নাকি? যদি কেউ নিষেধ করে, আন্দোলনটা কোথা থেকে হবে? কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, দিল্লি যাবো আমরা? দিল্লি যাব না, কোথায় আন্দোলন হবে? আরে আমার কবরস্থান, আমার বাপদাদার কবরস্থান, আমার পূর্বপুরুষের দাও করা আছে আমার গ্রামের কবরস্থানে। আমি যখন ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসর মাগরিব এশার যখন আজান হয়, আমি নামাজটা করতে যাই আমি আমার বাচ্চা গ্রামে, তাই তো নাকি? আমার বাচ্চারা যখন মক্তবে পড়তে যায়, বাংলা মক্তবে পড়তে যায়, আমি ভোট দেই কোথায়? আমি আমার স্কুলে ভোট দেই। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সব যে যার এলাকায় ভোট দেই। আমার সমস্ত দায়বদ্ধতা আছে, সমস্ত প্রয়োজন আছে আমার বাংলায়। আর কে কোথাকার কে বলবে যে দিল্লি গিয়ে আন্দোলন করে, সেটা মানবেন? মানবেন নাকি? আরে সব যখন আমি বাংলায় করবো, যে হোক না কেন, পঞ্চায়েতের মেম্বার হোক না কেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক না কেন, জেলা পরিষদের মেম্বার হোক না কেন, এমএলএ হোক না কেন, এমপি হোক না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক না কেন, আর ওই দালাল সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক না কেন, আমরা কারোর কথা শুনবো না। আমাদের আন্দোলন আমাদের এই গ্রামগঞ্জের মাঠ ময়দান থেকে শুরু করে, ব্রিগেড থেকে শুরু করে দিল্লির মসনদ পর্যন্ত নিয়ে যাবো আমাদের আন্দোলনকে। আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর আওয়াজ তুলে আমাদের এই আন্দোলনের আওয়াজ দিল্লির পার্লামেন্ট থেকে শুরু করে, দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের আন্দোলন নিয়ে গিয়ে আমরা যেমন কৃষি আইনকে, আমাদের দেশের জনগণ যেমন কৃষি আইনকে বাতিল করেছিল, আমাদের আন্দোলনকে আরো তীব্রতর করে আমরা আমাদের এই ওয়াকফ সংশোধনী আইন 2025কে বাতিল করবো ইনশাআল্লাহ। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? কোনো কথা আমরা মানব না, কেউ আজকে আমাদের সঙ্গী নয়। আজ ভারতবর্ষের 1947 সালে যখন স্বাধীন হয়েছে,
এই ওয়াকফ সম্পত্তি আমরা জানি না যে ওয়াকফটা কি। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হবার আগে আমাদের দেশে যিনি যারা দেশ পরিচালনা করতেন কম বেশি 200 বছর ইংরেজরা তারা এই দেশকে তারা পরিচালনা করেছে, এই রাষ্ট্রকে তারা পরিচালনা করেছে। ইংরেজের সময় এরকম ছিল না যে ওয়াকফকে দখল করবে। তারা এই ওয়াকফ ভোট তৈরি করেছে যাতে মুসলিমরা তাদের ওয়াকফ সম্পত্তিকে তারা ভোট দখল করে তাদের জাতিকে ডেভেলপমেন্ট করতে পারে, সেজন্য তারা এই ওয়াকফ ভোট তৈরি করেছে। আর এই ওয়াকফ সম্পত্তি করে দান করে দিয়েছিল কারা? ব্রিটিশ পূর্বে যারা আমাদের দেশে মুঘল সাম্রাজ্যের সময় 700 বছর আমাদের জাতি এই দেশকে পরিচালনা করেছে। তখনকার সময় লক্ষ লক্ষ একর সম্পত্তি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাদের পূর্বপুরুষরা তারা মুসলিম ডেভেলপমেন্টের জন্য এই ওয়াকফ সম্পত্তি তারা দান করে গেছে। তৎকালীন সময় আরএফ খরচা ছিল না, সিএস খরচা ছিল না, এলার খরচা ছিল না, জমির দলিল ছিল না, ট্যাক্সের রসিদ ছিল না, নিউট্রিশন ছিল না বলে তারা মৌখিকভাবে তারা দান করে গেছে। আজকে বিজেপি সরকার, ওই নরেন্দ্র মোদী সরকার, তাকেও অমিত শাহ, খুনি অমিত শাহ, তারা দেখছে যে এই বৃহৎ একটা কয়েক লক্ষ একর সম্পত্তি যেটা ওয়াকফ বা ইউজার হিসেবে যেটা ব্যবহার হয়, যেটা কোনো কাগজপত্র নেই, নামমাত্র দখল করে একটা প্রতিষ্ঠানিক ভাবে চালিয়ে সেটা ওয়াকফ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই নরেন্দ্র মোদী অমিত শাহ নজর করেছে ওই ওয়াকফ সম্পত্তির উপরে, আজকে তারা দখল করতে চাইছে। এরা যেন আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ওয়াকফ সম্পত্তি আমরা আমাদের সমর্থ থাকতে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করতে দিচ্ছি না, দেখুন ঠিক তো নাকি? আজ বলতে দিতে নয়, আপনারা হয়তো ভাবছেন যে এটা হয়তো কারো গায়ে লাগতে পারে, কিন্তু আমি যখন আমার ইসলামের স্বার্থে কথা বলবো, আমার শরিয়াতের স্বার্থে কথা বলবো, তখন কোন পার্টি, কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তির গায়ে লাগবে এক বিন্দু পরিমাণ আমি সেটা ভেবে দেখবো না, ঠিক তো নাকি? আপনার একমাত্র নাকি বামফ্রন্টের আমলে 1907 কংগ্রেসের আমলে 1947 সালের পর থেকে এই রাজ্যে যতগুলি সরকার এসেছে সেই সরকারের কোন না কোনো নেতা নেত্রীরা তারা ওয়াকফকে দখল করে রেখেছে। বামফ্রন্টের আমলে, কংগ্রেসের আমলে কংগ্রেসের, তবে সবাই খারাপ নাকি? কোন সরকারের সবাই 100% খারাপ হতে পারে না, আবার 100% ভালো হতে পারে না, তাই তো নাকি? 100% ভালো হয় না, 100% খারাপও হয় না, কিছু খারাপ থাকে আবার কিছু ভালো থাকে। কংগ্রেসের আমলে আমাদের রাজ্যের কম বেশি প্রায় 86,000 একর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি কংগ্রেসের আমলে লুট হয়েছে, বামফ্রন্টের আমলে লুট হয়েছে, আর এই বর্তমান শাসকের আমলে কিন্তু লুট হয়েছে, সবাই না কিন্তু। যেমন আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন আমাদের আন্দোলন থাকবে, ওয়াকফ আইন বাতিল করতে হবে, আমাদের এখানে তীব্র দাবি থাকবে যে সমস্ত রাজ্যের নেতা নেত্রীরা, সে পশ্চিমবাংলা হোক, আসাম হোক, ত্রিপুরা হোক, আপনার উত্তরপ্রদেশ হোক বা কর্ণাটক হোক, অন্ধ্রপ্রদেশ হোক, দিল্লি হোক, দেশের যত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের নেতা নেত্রীরা যারা ওয়াকফ সম্পত্তি লুট করে যাচ্ছে সেই ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার করতে হবে, এই দাবি আমাদের থাকবে, ঠিক তো নাকি? আজ ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, যদি ওয়াকফ সম্পত্তিটা ঠিকভাবে যদি প্ল্যানিং মাফিক যদি মুসলিম ডেভেলপমেন্টের জন্য যদি কাজ করা হয়, তাহলে মুসলিমরা যে পিছিয়ে আছে এই পিছিয়ে কোনোদিন আর থাকবে না। সেজন্য আজ এই প্রতিবাদ সভা থেকে, বাংলার প্রতিবাদ সভা থেকে আমাদের আন্দোলন থাকবে, আমাদের দাবি থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর কাছে যে ওয়াকফ আইন বাতিল করতে হবে। আর যে সমস্ত জায়গা নেতা নেত্রীরা, সে যে দলেরই হোক, যে শ্রেণীর মানুষ হোক, ক্ষমতাশীল হোক, যেই হোক না কেন, ওয়াকফ সম্পত্তি যারা দখল করে রেখেছে সেই ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে, ওয়াকফ বোর্ডের হাতে হ্যান্ড ওভার করতে হবে, ঠিক তো নাকি? আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, অনেক বক্তা আছে, আপনার তাদের বক্তব্য শুনবেন, কিন্তু তার মাঝখানে আরো কিছু কথা, যেটা হলো যে আজ অমিত শাহ বলছে আমরা মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য আমরা ওয়াকফ দিয়ে দিচ্ছি।
ভাবতে অবাক লাগে, ও একটা স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্ভাগ্যের বিষয় আমাদের যে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না, দেশের জনগণকে জঙ্গিরা ঢুকে দেশের মিনিটের মধ্যে 25-30 জনকে খুন করে দিয়ে শহীদ করে দিয়ে চলে যাচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, সে কোনো অকর্ম স্বরাষ্ট্রমন্ত্রী, সে নাকি বলছে মুসলমানদের ডেভেলপ করবে। অবাক লাগে। উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে রাস্তায় মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয় না, যেখানে মসজিদের মাইকে আজান বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে মুসলিমের মাইনরিটি স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে আমাদের পশ্চিমবাংলায় যে আমাদের মাইনরিটি স্কলারশিপের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, রাজ্যসভায় লোকসভায় একটা মুসলিম এমপি নেই। উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে 400-র উপরে এমএলএ সিট, একটাও এমএলএ নেই মুসলিম, তারা নাকি বলছে মুসলমানদের উন্নতি করবে। দুর্ভাগ্যের বিষয় আমাদের এরকম একটা দেশে, এরকম উত্তরপ্রদেশের মতন জায়গায় আমরা এরকম সরকার পেয়েছি। আরে আমাদের উন্নয়ন করতে হবে না, আমাদের ওয়াকফ গুলো ফিরিয়ে দিলে ওয়াকফ সম্পত্তি যা আছে সেই সম্পত্তি থেকে আমাদের মুসলমানদের যথেষ্ট ডেভেলপ হবে। আমাদের উন্নয়ন করার জন্য ভাবতে হবে না, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তোমরা চিন্তা ভাবনা করো। চীন প্রায় 3.5 থেকে 4,000 কিলোমিটার জায়গা, ভারতবর্ষের জায়গা চীন দখল করে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তুমি ওইদিকে নজর দাও, সেদিকে নজর না দিয়ে কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়, কিভাবে সংখ্যালঘুদের শেষ করা যায়, সবসময় সেই চিন্তা নিয়ে পড়ে আছে। সেজন্য আমরা আমাদের এই আন্দোলন গ্রামগঞ্জ থেকে যেমন শুরু হয়েছে, ব্রিগেড ময়দান থেকে আগামীতে যাতে দিল্লি আমরা বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনের সংগঠিত করতে পারি, সেদিকে আপনাদের সহযোগিতা, আপনাদের চিন্তাধারা যেন থাকে, এটা সবার কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় ভারতবর্ষ, জয় পশ্চিমবাংলা।